মুস্তাফিজকে অপমানের মাধ্যমে বাংলাদেশকে অপমান করা হয়েছে বলেছেন মির্জা ফখরুল। কূটনৈতিকভাবে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায়ের আশা। স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফরের জন্য সিলেটকে বেছে নেয় উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। চলছে ব্যাপক প্রস্তুতি। ইসিতে আপিল শুনানির তৃতীয় দিনে বৈধতা পেয়েছেন 40 প্রার্থী। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9-এর জামায়াত প্রার্থী ফজলুল হকের আপিল নামঞ্জুর। 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত হবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা, জানিয়েছেন দলটির আমির। চিলির রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্রিকেটের সাথে দেশের সম্মান জড়িয়ে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের একজন ক্রিকেটারকে অপমান করেছে, এতে দেশকে অপমান করা হয়েছে। রোববার সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে তিস্তা চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, ডিপ্লোম্যাটিক আচরণের মাধ্যমে ভারতের কাছ থেকে দেশের হিস্সা বুঝে নেবে বিএনপি। দেশে যা কিছু ভালো সবকিছু বিএনপি করেছে। সংস্কারের পক্ষে বিএনপি বরাবরই ছিল। এক দেশে আরেক দেশের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ভারতের বিরূপ মনোভাব কমে আসবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। বর্তমান সংবিধান অনুযায়ী যে কোনো দল ক্ষমতায় এলে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা কাজ করে না, বিদেশে বসে বড় বড় কথা বলে, তারা ফ্যাসিস্টদের ভয় পায়। বিএনপি ফ্যাসিস্টদের তাড়াতেও পারে, মারতেও পারে, মার খেতেও পারে বলেও তিনি মন্তব্য করেন। তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করবো। আপনার পারস্পরিক যে আপনার সম্মান সেটা রেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করি। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপি অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা। স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সফরের জন্য বেছে নেওয়া হয়েছে আধ্যাত্মিক রাজধানী সিলেটকে। এ নিয়ে পুণ্যভূমি সিলেট জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। আজমল আলীর ক্যামেরায় সিলেট থেকে দীপু সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। ইতিহাসের ধারাবাহিকতায় সিলেট থেকেই শুরু হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী যাত্রা। সব ঠিক থাকলে 22 জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে সফরটি। সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখানে সিলেট বিভাগের সব আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান 22 তারিখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। যেহেতু সিলেটে ওনার শ্বশুর বাড়ি, সেই কারণে একটা ভিন্ন আমেজ, ভিন্ন উৎসব রয়েছে। আমরা বিশ্বাস করি যে 22 তারিখ সিলেট নগরী সহ সিলেটের প্রত্যন্ত অঞ্চল বিএনপি এবং ধানের শীষের হবে। স্বদেশে ফেরার পর রাজধানীর পূর্বাঞ্চলে দেওয়া বক্তব্যে আই হ্যাভ আ প্ল্যান বলেছিলেন তারেক রহমান। ঢাকার বাইরে প্রথম জনসভায় সেই পরিকল্পনার ব্যাখ্যা ও দিক নির্দেশনা শোনার অপেক্ষায় নেতাকর্মীরা। ওনার কি প্ল্যান সেটা 22 তারিখ আলিয়া মাদ্রাসা মাঠে উনি প্ল্যানটা ব্যক্ত করবেন। সেই প্ল্যান ব্যক্ত করার পর জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরা মাঠ পর্যায়ে সেই প্ল্যানকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব। সমাজে বিভিন্ন ধরনের সহিংসতা রয়ে গেছে। আমি মনে করি আমাদের দলের চেয়ারম্যান সাহেব এই গাইডলাইন উনি অনেক দক্ষ। আমি মনে করি উনি এই এক্সপিরিয়েন্সটাও মানে কাজে লাগাবেন। এই সফরের অংশ হিসেবে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কর্মসূচি থাকলেও স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে দলীয় চেয়ারম্যানের প্রথম সফর হওয়ায় সব আলো এখন সিলেটেই। মানুষ তার আগমন বার্তা শোনার পর থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরাও বিশ্বাস করি সিলেটে যখন আসবেন এটা নির্বাচনী সমাবেশে আসছেন, সুতরাং নির্বাচনী সমাবেশে অবশ্যই ওনার প্ল্যান সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন, আমাদেরকে অবহিত করবেন। 1991 সাল থেকে এই সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 17 বছরের নির্বাচন পেরিয়ে এবার সেই পথেই হাঁটছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এনসিপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থী সহ এ পর্যন্ত 40 প্রার্থীর মনোনয়ন বৈধতার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। নামঞ্জুর হয়েছে আজ 25 জনের আপিল। এর মধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে ইসি। এদিকে শুনানির পর বৈধতা পেয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম অভিযোগ করেন নির্বাচন বানচালের চেষ্টা চলছে। অন্যদিকে GM কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি অন্য অংশের সঙ্গে একীভূত হতে ইচ্ছুক বলে জানিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আরিফিন শাওনের রিপোর্ট। তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনে চলছে আপিল শুনানি। বিভিন্ন কারণে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করেন নির্বাচন কমিশনে। 3 দিনে শতাধিক প্রার্থী মনোনয়নের বৈধতা পেয়েছেন। এদিকে মনোনয়ন ফিরে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনেক প্রার্থী। আসলে বলার ভাষা নেই। রূপগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমার উপর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে 17 বছর, তার চেয়ে বেশি হয়েছে এই প্রার্থী হওয়ার কারণে। সেটা প্রমাণ দিয়েছে, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি, আমার মনোনয়ন বৈধ হয়েছে, আমার প্রার্থিতা সঠিক ঠিকই গেছে ইনশাল্লাহ। একই সাথে রয়েছে বেশ কিছু অভিযোগও। মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন অনেকে। এদিকে জামায়াত নেতা AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। কি পরিমাণ আপিল হচ্ছে এবং কি পরিমাণ আপিল এলাও হচ্ছে এর পার্সেন্টেজ দেখলে আপনি বুঝবেন যে স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা যারা আসলে নির্বাচন কন্ডাক্ট করবে তারা বড় দলগুলি দ্বারা কি মাত্রায় প্রভাবিত হয়েছে। বিভাগীয় কমিশনার অফিস থেকে 4 তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য আমি ব্যারিস্টারের সাথে কথা বলে সেটা সিদ্ধান্ত নেব। জাতীয় পার্টির 2 প্রার্থীর মনোনয়নও নামঞ্জুর করে কমিশন। তবে দলটির মহাসচিব নির্বাচন নিয়ে আশাবাদী। তারা অবশ্যই লাঙ্গল প্রতীক নিয়েই মনোনয়ন নিয়েছে, লাঙ্গল প্রতীক নিয়েই জমা দিয়েছে এবং লাঙ্গল প্রতীক নিয়েই তাদের মনোনয়ন গৃহীত হয়েছে। এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন, এটা জাস্ট এ মেয়ার ফর্মালিটিস। সন্ত্রাসী কার্যক্রমের শিকার হলে নির্বাচন বয়কটের হুঁশিয়ার দিয়েছেন জাপা মহাসচিব। এটা গ্রহণ করেনি। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মা বোনেরাও আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে। আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি জামায়াতের শতভাগ আস্থা রয়েছে। তারা শুধু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে, জামায়াত তাদের সহযোগিতা করবে। দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে, জামায়াত তাদের সঙ্গে থাকবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। এ সময় বাংলাদেশের গণমাধ্যম সাম্প্রতিক সময়ে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে জামায়াতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত মি ইয়াও ওয়েন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ও জামায়াত আমির 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব 2 দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন, সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদী তারা। যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না। কিন্তু এখন পর্যন্ত আপনাদের যে জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরে সমাধান। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। সবার সামনেই আমরা একসাথে আসবো। 24শে জুলাই আগস্টের আন্দোলনে 30 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর মাধ্যমে এই 2 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হলো। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দিয়েছেন।
আগামী 10 ফেব্রুয়ারি এই মামলার সূচনা, বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। গত মঙ্গলবার অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে সালমান ও আনিসুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আজ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। তবে প্রসিকিউশনের দাবি, অভিযোগ গঠনের অকাট্য প্রমাণ রয়েছে। জুলাই হত্যাযজ্ঞের তথ্য আড়াল করতে এই দুই আসামির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার স্পষ্ট প্রতিফলন নেই বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা এই শিরোনামে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবির মতে শতাধিক অধ্যাদেশ জারি করে এক ধরনের রেকর্ড গড়া হলেও এসব আইনি কাঠামোর বড় অংশে জুলাই সনদের চেতনা উপেক্ষিত হয়েছে। বরং সংস্কারের নামে পুরনো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা দেখা যাচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, সরকার বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন ও নিজস্ব বিবেচনায় একের পর এক অধ্যাদেশ জারি করলেও অনেক ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার মৌলিক সুপারিশ উপেক্ষা করেছে। সংস্কারের নামে এমন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে যা কার্যত দায়মুক্তির সুযোগ তৈরি করছে এবং পুরনো ব্যবস্থারই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। 8টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার অধ্যাদেশ বিশ্লেষণ করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন সহ রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও জবাবদিহির কাঠামো নিশ্চিত করা হয়নি। বিশেষ করে দুদক সংস্কারে কিছু ইতিবাচক দিক থাকলেও দুর্নীতির মামলায় জরিমানা বা ক্ষতিপূরণের বিনিময়ে সাজা মার্জনার সুযোগ রাখা হয়েছে। একে দুর্নীতিবাজদের সুরক্ষা দেওয়ার ফাঁদ হিসেবে আখ্যায়িত করেন ডক্টর ইফতেখারুজ্জামান। আদায়কারী যে বিভাগটি, সেটি আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা হিসাবে সরকারের কর্তৃত্বের বাইরে যে রূপান্তর করার কথা ছিল বা প্রত্যাশা ছিল, সেক্ষেত্রে ব্যর্থতার কারণে যেটা হয়েছে, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী যে আর্থিক বিভাগ সরকারের, সেই আর্থিক বিভাগেরই কর্তৃত্বাধীন এই দুটি বিভাগ হয়ে থাকবে, যার ফলে সরকার এবং রাজনৈতিক কর্তৃত্ব রাজস্বের উপরে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষের উপর অব্যাহত থাকবে। এটি কোনো অবস্থায় উচিত ছিল না, প্রয়োজন ছিল না, সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশের 42,766টি ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে মোট 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। দুপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে 41তম বিসিএস কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক এবং আনসার ব্যাটালিয়ন 26 ও 27তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত বছরের আগস্ট মাস থেকেই আনসার ও ভিডিপি সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে। এরই মধ্যে প্রায় 56,000 উপজেলা, থানা, কোম্পানি আনসার, 2,55,000 ভিডিপি সদস্য এবং 3,000-এরও বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে 4.5 লক্ষাধিক সদস্যকে STDMS সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনে অনৈতিক, পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত থাকতে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে অঙ্গীকার করার কথাও বলেন তিনি। অনুষ্ঠানে সেরা নৈপুণ্য ও পেশাদারিত্বের জন্য 4 জন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেস্ট দেওয়া হয়। 761টি ভোট কেন্দ্রে প্রতিটিতে 13 জন করে সর্বমোট 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি ভোট কেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যের মধ্যে থাকেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় অংশ হিসেবে প্রতি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে 1 জন নির্বাচনকারী সময় প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
পৌষের শীতে নাকাল উত্তরের জনজীবন। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীতের তীব্রতায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। কুড়িগ্রামে শীতের পাশাপাশি হিমালয়ের হিমেল হাওয়ার দাপটে জবুথবু মানুষ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। তাপমাত্রা ক্রমশই কমছে। বিপাকে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় বোরো ধানের চারা ও বীজতলায় দেখা দিয়েছে ক্ষতির আশঙ্কা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। পঞ্চগড়ে রাত থেকে কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। ভোর থেকে তা আরও বেড়ে যায়। সেই সাথে হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের পরিমাণ আরও বেড়ে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এদিকে সিলেটে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত অসুস্থতা। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় ভুগছেন অনেকে। বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। গত কয়েকদিন ধরে নিয়মিতই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট। রাতে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। হসপিটালে ভর্তি আছে, বৃদ্ধরা অনেক অসুস্থ হচ্ছে। গতকালকে থেকে খুব বেশি ঠান্ডা পড়ছে। এবার আমাদের খুব বেশি সিলেটে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর নিমুন্ন হইতেছে, বাচ্চারা খুব নিমুন্ন হইতেছে। আমরা দোকান ফাটে খুলতাম, তেমন কাস্টমারও নাই। একটা দিকে ব্যবসা অবস্থা খুবই খারাপ, এর মাঝে প্রচুর ঠান্ডা। শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ডগ স্কোয়াডের সহায়তায় বিলাসপুর ও আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানে বিভিন্ন বাড়ির আশপাশ ও বাঁশঝাড় থেকে 45টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়াও ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে সোহান বেপারি নামে এক কারিগর ঘটনাস্থলে নিহত হন। পরে আহত নবীন সর্দার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে ও 2 জনকে আটক দেখায়। যারা সংঘর্ষের সাথে জড়িত তাদের প্রত্যেকটা বাড়িতে আমরা সার্চ করেছি এবং সার্চ করার পরে আমরা সেখানে বেশ কিছু দেশীয় অস্ত্র, ককটেল তৈরি সরঞ্জাম এবং পাশাপাশি আমরা বেশ কিছু ককটেলও পেয়েছি। পাশাপাশি আমরা আসামিদের গ্রেফতার করেছি। তো আসামির পরবর্তীতে যারা জড়িত আছে তাদের ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে। তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এই বিলাসপুরের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ধর্ম ব্যবসায়ীরা এদেশে আর গ্রহণযোগ্যতা পাবে না বলেছেন নোয়াখালী 2 আসনের বিএনপি প্রার্থী ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জেলা আইনজীবী সমিতির এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। গ্রামগঞ্জে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে মন্তব্য করেছেন ময়মনসিংহ 1 আসনের প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ধোবাউড়ায় মহিলা সংগঠকদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রিন্স বলেন, এই গণজাগরণ দেখে কিছু দলের গাত্রদাহ শুরু হয়েছে। রাজনীতিবিদরা সদাচরণ করলে নির্বাচনে কোনো ঝুঁকি থাকবে না বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বরিশালের বিডিএস মিলনায়তনে জেলা ও মহানগর কমিটির বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাজশাহীর পবা মোহনপুর আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। দলের চেয়ারম্যান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান। উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনভর পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। প্রতিষ্ঠার পর 56 বছরে পদার্পণ করল জাবি। সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। টাঙ্গাইলে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। দুপুরে টাঙ্গাইল 5 আসনের বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌলভীবাজারে সর্ববৃহৎ কেবল অপারেটর এমসিএস এর 1 যুগ পূর্তি পালিত হয়েছে। 1 সিগন্যাল 1 জেলা একসাথে পথ চলা, এই স্লোগানে প্রায় 1 যুগ পর আনুষ্ঠানিক এই সভা হলো। শহরের বেঙ্গল কনফারেন্স হলে হয় আয়োজন। প্রধান অতিথি ছিলেন এমসিএস এর চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ।
রংপুর সীমান্তে এক মাসে 7.5 কোটি টাকার মাদক ও চোরাপণ্য জব্দ করেছে বিজিবি। কুড়িগ্রাম বিজিবি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক। আটক মাদকের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইন, ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের সিরাপ। সাতক্ষীরার নলতায় 4 শতাধিক গরিব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উদ্যোগ নেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল হক। বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সাভারে। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহর উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। লালমনিরহাট সীমান্তবর্তী ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। সদর উপজেলার মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যৌথভাবে এর আয়োজন করে সীমান্ত ব্যাংক ও বিজিবি। কিশোরগঞ্জে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে সকালে জেলা শহরের 32 এলাকায় রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে 5 শতাধিক শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান চৌধুরী হেলাল। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মুস্তাফিজকে অপমানের মাধ্যমে বাংলাদেশকে অপমান করা হয়েছে বলেছেন মির্জা ফখরুল। কূটনৈতিকভাবে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায়ের আশা। স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফরের জন্য সিলেটকে বেছে নেয় উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। চলছে ব্যাপক প্রস্তুতি। ইসিতে আপিল শুনানির তৃতীয় দিনে বৈধতা পেয়েছেন 40 প্রার্থী। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9-এর জামায়াত প্রার্থী ফজলুল হকের আপিল নামঞ্জুর। 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত হবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা, জানিয়েছেন দলটির আমির। চিলির রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।